ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মোস্তেশ। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা ও সাম্প্রতিক বিষয়। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই, এই পুরো অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়নি। আমার ডানে আছেন ডক্টর মাহবুব হাসান, সিনিয়র সাংবাদিক, এবং তার পাশে আছেন সহ আইন বিষয়ক সম্পাদক বিএনপির অ্যাডভোকেট জাকির হোসেন ভুইয়া। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে শহীদ আবু সাইদের পরিবারের ট্রাইব্যুনালে অভিযোগ। রাজুকের প্লট জালিয়াতি, শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ৩ মামলা। ব্রিটিশ দাতব্য সংস্থায় ২.৫ লাখ পাউন্ড অনুদান দিয়ে আলোচনায় বাংলাদেশে দুর্নীতির দায়ে অভিযুক্ত সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান। অন্তর্বর্তী সরকারের নেয়া শপথ বৈধ, জানালো হাইকোর্ট। রিট খারিজ, জনগণই সরকারকে বৈধতা দিয়েছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া বিচারকদের শাস্তির দাবি রিজভির। বিএনপির সাথে কোনো বিরোধ নেই, মন্তব্য জামায়াতের। এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধে দ্রুত ডাকসু নির্বাচন চায় শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোতে মতভেদ, গঠনতন্ত্র সংস্কার ও সহাবস্থান নিশ্চিতের দাবি। শিরোনাম দেখছিলাম, এবার আলোচনায় ফিরতে চাই। আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা ও সাম্প্রতিক বিষয় নিয়ে। জনাব জাকির হোসেন ভুইয়া, আপনাকে দিয়ে শুরু করব। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার যে শপথ নিয়েছিলেন তা চ্যালেঞ্জ করে যে রিটটা করা হয়েছিল সেটা খারিজ করেছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে বলা হয়েছে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছেন। তাহলে কি বলা যায় কি না যে এই যে আমরা দেখেছি সরকারের বৈধতা নিয়ে নানা রকম তর্ক বিতর্ক একটা সময় ছিল, সেটার আসলে এখন আর কোনো অবকাশ রইল না, তাই নয় কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক সহ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। বিষয়টি হলো আসলে ধরেন এখানে এইটার বিরোধ অলরেডি এটা আরও আগে নিষ্পত্তি হয়ে গিয়েছিল, যেহেতু এখানে এই রিট আসলে কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। কারণ বিষয়টি কমপ্লিটলি এটা ডিসপোজাল হয়ে গেছে। সেটা হলো যেহেতু বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে ম্যান্ডেট দিয়েছে, রায় দিয়েছে, মেনে নিয়েছে সেই অর্থে, এবং এই বিষয় নিয়ে যখন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তখন তিনি বলেছিলেন যেহেতু এটা একটা বিষয়, আইনগত বিষয়, সেই হিসাবে তিনি এটাকে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছিলেন। তখন সুপ্রিম কোর্ট তখনকার সময়ে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ ৭ জন বিচারপতির সমন্বয়ে বেঞ্চ তখন তারা বলে দিয়েছিলেন, এবং এটা ১০৬ ধারার বিধান মোতাবেক আমাদের সংবিধানে বলাই আছে যে অনুচ্ছেদ ১০৬-তে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। এখানে আর্টিকেল 106 অ্যাডভাইজারি জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, যদি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো বিষয়ে মনে করেন যেটা সিদ্ধান্ত আসা উচিত, সেই ক্ষেত্রে স্পেশাল রেফারেন্সের মধ্য দিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন যে সিদ্ধান্ত দিয়েছেন, এই ক্ষেত্রে আর আসলে পরবর্তী সময়ে রিট করা বা রিট বিষয় নিয়ে কথা বলে, এবং সেই জন্য অনারেবল হাইকোর্ট ডিভিশন বলেছেন যে এই বিষয়টি যেহেতু সেটেলড বিষয়, জনগণ ম্যান্ডেট দিয়েছে, জনগণ মেনে নিয়েছে, সেই আসলে এটা নিয়ে কোনো বিরোধে কোনো অবকাশ নাই। আবেদনকারী বলেছেন যে আবার আপিল করবেন। আবেদনকারী আসলে এটা এখন উনি কেন করছেন এটা আসলে আমি বোধগম্য নয়, কারণ বিষয়টি সেটেলড বিষয়। একটা বিষয় যেখানে বাংলাদেশের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন যেখানে সেটেল করে দিয়েছেন, এবং বাংলাদেশের জনগণ একটা শত হাজার শহীদের রক্তের বিনিময়ে যে দেশ অর্জিত হয়েছিল, সেই দেশের জনগণ পরিষ্কারভাবে এই সরকারকে যদি আমরা বলি 18 কোটি জনগণ কম বেশি এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, মেনে নিয়েছে, সেহেতু এখানে এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নাই, কোনো স্কোপ নাই। সেখানের মধ্যে এইটা আসলে কেন উনি করছেন আমার জানা নাই, তবে এটা পরিষ্কার বিষয়, এই নিয়ে কোনো ধরনের অবকাশ নেই। যেহেতু বিগত সরকার পদত্যাগ করেছে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের আলোকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসলেন, এবং এই ক্ষেত্রে কোনোভাবেই কোনো অবস্থাতেই পরবর্তী কোনো রিট করে এই ফাংশনটার কোনো এটাকে মানে লেন্দি করার কোনো প্রসেস নাই। পরিষ্কার আছে এখানে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ সরকার, এটা মানে কিয়ামত পর্যন্ত এটাকে কেউ কিছু করতে পারবে না, কোনো সুযোগই নাই, কোনোভাবে কোনো সুযোগ নাই। এই সরকারকে নিয়ে প্রশ্ন করার কোনো স্কোপ বাংলাদেশে
কোনো অবস্থাতেই নাই। আচ্ছা, জনাব settled মাহবুব হাসান, হ্যাঁ principle। জনাব মাহবুব হাসান, আপনি যদি এর সাথে আসলে কিছু অ্যাড করতে চান। না, আমি তেমন কিছু অ্যাড করব না। মানুষের বিবেকের বিষয়টাকে আমি কথা বলবো। যিনি রিট করেছেন তার বিবেকে কি বলে। এই যে 2000 লোককে মেরে ভেঙে চলে গেছেন হাসিনা সরকার এবং জনগণের চাপের মুখে, আমরা দেখেছি যে ঢাকা শহরে মানে কত লক্ষ লোক নেমেছিল সেদিন, 50 লাখ, তাই না? তো 50 লাখ লোক, সচেতন লোক যখন তাকে চায়নি, সে ভেগে ভয়ে চলে গেছে এবং তারা সরকার গঠন করেছে এবং শপথ নিয়েছে। এটা তো একবারে ম্যান্ডেটের সমান। কোনো অর্থেই তথাকথিত মানে ভোটের মাধ্যমে ম্যান্ডেট নয়, এর জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসার ভিতর দিয়ে এটা হয়েছে। তারা গত 16 বছর ধরে তারা তো অবরুদ্ধ অবস্থায় ছিল, যার জন্যে তাকে, শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে দাঁড়িয়েছে এবং তারা একটি নতুন মানে সরকারের প্রত্যাশা করেছিল, সেটা হয়েছে, তাই না? এখানে বিতর্ক আছে যে এখানকার এই হাসিনার তৈরি যে মানে আপনার সরকারি ব্যবস্থা, সেই আইনের ভিতরেই তারা আবার ঢুকেছে। কিন্তু হাসিনার তৈরি তো নয় এটা, এটা তো পাকিস্তান আমল থেকে এসছে, বাংলাদেশ আমলে 53 বছর ধরেই চলছে এবং তার ভিতরেই আছে। এই কারণে আমি এই গণ অভ্যুত্থানকে বিপ্লবী বলি না, বিপ্লব বলি না। এই কারণে যে বিপ্লবের নিজস্ব একটা ম্যানিফেস্টো থাকে, লক্ষ্য থাকে, তাদের পরিকল্পনা থাকে কিভাবে কি করবে এবং কোথায় কি হবে। তাহলে যদি ওটা হতো তাহলে প্রথম দিনই 5 তারিখেই হাসিনা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা মানে বিপ্লবী সরকার গঠন করত, কোনো রাষ্ট্রপতির দরকার ছিল না সেখানে। বিপ্লবের পরে কারো লাগে না, ম্যান্ডেট লাগে না। বিপ্লবটা ইটসেলফ এ ম্যান্ডেট, তাই না? তো যে ভদ্রলোক রিড করেছেন তার ভিতরে মানে এক ধরনের ক্রিটিক্যাল বিষয় আছে, যেটা তিনি এটাকে ঘাটাতে চান, ঘুরতে চান। এটা ঠিক না। মানুষের ম্যান্ডেটই যথেষ্ট। এর জন্যে কি বলে জনগণই আসলে সকল ক্ষমতার উৎস, যেহেতু এর জন্যে কোনো রকম নির্বাচনের দরকার নাই। নির্বাচন ওটাই হয়েছে যেটা অভ্যুত্থানের ভিতর দিয়ে হয়েছে। আচ্ছা, জনাব জাকির হোসেন, আপনার কাছে আসতে চাই আবারও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আজ মোট 25 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ দায়ের করেছেন আবু সাইদের পরিবার। প্রসিকিউশন বলছেন যে অপরাধী যেই হোক বিচার নিশ্চিত করা হবে, তবে অগ্রাধিকার পাচ্ছে জুলাই হত্যা ও মানবতা বিরোধী অপরাধগুলো। এই যে প্রসিকিউশন বলছেন যে অপরাধী যেই হোক তার বিচার নিশ্চিত করা হবে, এই যে এই বিচার প্রক্রিয়াটা বাস্তবায়ন আসলে কতটা জটিল হতে পারে, বা এটার আসলে একটা মানে আমরা তো বিগত সময়তে আসলে ভালো উদাহরণ পাইনি, সামনে কি হবে? বিষয়টা হলো আসলে ধরেন এখন যে মানবতা বিরোধী যে অপরাধটা তো ইনট্যাক্ট, হ্যাঁ, এটা রিসেন্ট, তো ভেরি রিসেন্ট ফাংশন। এখানে তো সব কিছু এখনও রক্ত বন্যা যে অবস্থান ছিল সেটা এখনও পাওয়া যাবে, এখনও সেটার গন্ধ কিন্তু এখনও যায় নাই। সো সেই ক্ষেত্রে আর এটা যদি প্র্যাকটিক্যাল, তখনকার যে বিচার ব্যবস্থা ছিল সেখানে তো ছিল, আপনারা সবাই জানে সেটা, স্কাইপি যে কেলেঙ্কারিগুলি ছিল সেখানে তারা যে অবস্থান করছিল, একজন সাক্ষীকে ধরে নিয়ে আসলো, তাকে জোর করে ইন্ডিয়া পালিয়ে যেতে হলো, এই বিষয়গুলি এখন সেই প্রেক্ষাপট নেই। এখন যে বিচারটা হবে এটা হবে স্বচ্ছ, এটা ইন্টারন্যাশনালি এটা দেখতে পাবে, এটা ওপেন হবে, এটা ট্রায়াল ক্যামেরা পজিশন হবে। এবং এইটা যেহেতু চরম অবস্থায় আজকে এই অবস্থান আসছে, অবশ্যই এই বিচার স্বচ্ছতার মধ্যে দিয়ে এবং এই বিচার খুব দ্রুত হওয়া উচিত, যেহেতু এখানে সমস্ত সব এভিডেন্সগুলি এখনও প্র্যাকটিক্যাল আছে। আপনারা যেহেতু সেই 50 বছর 40 বছর আগের ইতিহাস আর এখন 3 মাসের বিশ্ব প্রেক্ষাপট, 2 মাস, এখনও অনেক যারা হাসপাতালে ভর্তি আছে, আহত আছে, পরিবারগুলি এখনও চিকিৎসার অভাবে এখনও ধুকে ধুকে মরছে, দেশের বাইরে আছে, হাসপাতালে ভর্তি আছে। সেই কারণে এই বিচারটা যত দ্রুত করা সম্ভব, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে, বাংলাদেশের জনগণ দেখতে পাবে যে দেশে একটি আইনের শাসন এবং যে অবস্থা চলছে এই প্রেক্ষাপটে, আইনের যে ভাবে এখন চলছে এই প্রেক্ষাপটটা খুব দ্রুত হওয়ায় বাঞ্ছনীয় এবং আইনগতভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বর্তমান ট্রাইব্যুনালে যা যা প্রসিডিং করা উচিত
সবটুকু তারা করবে এবং সেটাকে ন্যায় বিচার স্বচ্ছতার মধ্য দিয়ে বিশ্ববাসীকে প্রমাণ করবে যে বাংলাদেশে যে আজকে যে বিচার ব্যবস্থা হচ্ছে সেটা স্বচ্ছ এবং সেখানে যারা ন্যায় বিচার পাওয়ার অধিকার তারাই পাবে। এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকার কোনো সুযোগ থাকবে বলে আমি মনে করি না। জনাব মাহবুব হাসান, আজ আবু সাইদের হত্যা মামলায় 2 থেকে 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মানে এটা আবু সাইদের হত্যা মামলা হয়েছে। তো মামলার অগ্রগতি নিয়েও পরিবারের এক ধরনের অসন্তোষ আমরা দেখেছি যে কেন আরও বেশি হচ্ছে অপরাধী যারা ছিলেন তারা গ্রেফতার হননি। আপনার কি মনে হয় যে এই যে আলোচিত একটা মামলা এখানে আসলে কেন দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না? আসলে মামলা এবং বিচার দুটো জিনিস খুবই একটা লেন্দি প্রসেসের বিষয়। কারণ যিনি বিচার করবেন, যারা আপনার সমস্ত এভিডেন্সগুলো জড়ো করবেন এবং সেগুলো উপস্থাপন করবেন এবং যথার্থভাবে, আমাদের অভিজ্ঞতা হলো যে যারা এভিডেন্স কালেকশন করেন, জোগাড় করেন, সেগুলো যথার্থভাবে উপস্থাপন করা নয়। আবু সাইদের পরিবার দাবি করেছেন যে যারা এই মানে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা এখনো শপথে আছেন। হ্যাঁ, শপথে আছেন এবং তারা লুকিয়ে আছেন, তারা পালিয়ে আছেন, তাদেরকে ধরা হচ্ছে না। এতে অবশ্যই সরকারের একটা ব্যর্থতাই আমি বলবো। কারণ চিহ্নিত আপনার ফুটেজ দেখে ইজিলি আপনার সেই সব পুলিশকে আপনি করতে পারেন, ডিটেক্ট করতে পারেন এবং তাদেরকে অবশ্যই আইনের আশ্রয় নিয়ে আসা উচিত। এই ঔচিত্যবোধের বিষয়টি নিয়ে জনগণের ভিতরে কিন্তু আলোচনা আছে যে এই সরকার দুর্বল সরকার, কেন সে পারছে না, কেন এটা করতে পারছে না, এটা আছে এখনও পুলিশ মনে করেন? হ্যাঁ, অবশ্যই এটা মনে করি। বিচার তো পরের বিষয়। প্রথমত আপনাকে করতে হবে যে ইনি অপরাধী, অপরাধ করেছেন, শত শত লোক, হাজার হাজার লোক দেখেছে, তাকে কেন আপনি মানে কাস্টাডিতে নিয়ে আসবেন না? তারপরে তো মামলা সাজানো, তারপরে তো আপনার বিচার করবে, সেটা তো একটা লেন্দি প্রসেস হবেই। উভয় পক্ষের মত, মানে দ্বিমত, তার খণ্ডন, তাই না, এগুলো করে তারপরে তো বিচারের রায়, এটা একটু লেন্দি হবেই। কিন্তু কথা বলতে প্রথম চিহ্নিত যে অপরাধী তাদেরকে কেন আইনের আশ্রয় নিয়ে আসা হয়নি? সবে হয়নি, এখনও হয়নি। বহু লোক আছে। তারপরে আপনার আওয়ামী লীগেরই দেখবেন, আজকে দেখবেন যে যারা মানে এমন সব বিষয় আশয় নিয়ে মিছিল করছে এবং এমন এমন বিষয় আশয় নিয়ে দাবি উপস্থাপন করছে যেগুলোর কোনো ভিত্তি নেই, খুবই নিউমিনাল জিনিস। এই নিউমিনাল জিনিস নিয়ে তারা মানে এটা করতে পারেন না, আনরেস্ট করতে পারেন না। তার মানে এর পেছনে সেই লেজুরদের, ফ্যাসিস্টের লেজুরদের লোকেরা আছে যারা উস্কানি দিচ্ছে। এই উস্কানি কোন দরকার নেই। যেমন আমি আপনি বলি, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হল নির্মাণের বিষয়টি, আমি আসবো সেই না যাই হোক, আমি একটা উদাহরণ হিসেবে দিই। এটি যে নির্মাণ প্রতিষ্ঠান এটা দায়িত্ব পালন করেছেন, তিনি কেন সময় মতো করছেন না? এখন ছেলেরা কেন এটা সামরিক বাহিনীর লোকদের কাছে দিতে চায়? কারণ সামরিক বাহিনীর লোকেরা এটা যথার্থ সময়ে যে কাজটা সুন্দরভাবে করতে পারে। তাহলে সে পারে না কেন? সে তো ঠিকাদার, সে তো পয়সার বিনিময়ে এটা করে, তাহলে করে না কেন? এর ভিতরে অভিসন্ধি আছে যাতে এটা একটা গোল পাকা, একটু দীর্ঘ লেন্দি হয়, যাতে ছেলেরা আনরেস্ট করে এবং তারা যাতে প্রতিবাদী হয়ে যায়, তাই না? এইরকম বহু বিষয় আছে যেগুলো মানে সরকার ট্যাকেল করছে না বা করতে পারছে না। আমি মনে করি যে বিশেষ করে পুলিশকে আরও তৎপর, আরও দক্ষতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা করতে হবে। কারণ তারা খুবই নিস্পৃহভাবে দায়িত্ব পালন করছে, এটা ঠিক না। নিস্পৃহ বলছি এই কারণেই যে মানে তারা মানে কি বলে, আইনের ব্যবহার বা আইনকে প্রয়োগের ক্ষেত্রে যদি মনে করেন যে না আমরা কঠোর হওয়া মানে অসৎ আচরণ না, মানে তাকে অন্যায়ভাবে কারোর উপরে চড়াও হওয়া নয়। কঠোর হওয়া মানে যে বিষয়টিকে নিয়ে তারা মানে কাজ করছেন তার 1/6 তারা ছাড় দেবেন না এবং দ্রুততার সঙ্গে সেটাই করবেন, যাতে দায়িত্বের জায়গায় যাতে পূর্ণ করে। কারণ মানুষ কিন্তু আইনের আশ্রয় চায়, মানুষ কিন্তু আইনের ন্যায় প্রতিষ্ঠার বিষয়টাকে প্রাধান্য দেয়।
কারণ তারা সারা জীবনে দেখে এসছে যে আইন ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। আইন কি নিজস্ব কোনো আছে? আইন প্রতিষ্ঠা করবে, প্রশাসন করবে, পুলিশ করবে, বিচারক করবে। এই সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো সেই ন্যায়কে বাস্তব করে তোলা। আচ্ছা, জাকির হোসেন, আপনার কি মনে হয় আসলেই হচ্ছে বিষয়টা মানে দুরভিসন্ধি আছে কিনা? কারণ আবু সাঈদের মামলায় তার পরিবার দাবি করছেন 25 জনের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন, সেখানে 2 থেকে 3 জনকে আমরা গ্রেফতার হতে দেখেছি। আসলে প্রথম বিষয়টা হলো আসলে আমাদের ধরেন এখানে স্টেবল যে পজিশনটা থাকা উচিত সেটা আসলে এখন নাই। দেখেন, থানা থেকে ওসি গ্রেপ্তার হওয়ার পরে সে পালিয়ে যায়, এর বিষয়টা কি? বিষয়টা হলো আসলে ধরেন এইখানের মধ্যে যে যেখানে আছেন, প্রবলেমটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, এটা সাধারণ যারা কাজকাম করছেন এরা মনে করছেন যে মানে আমি থাকি কিনা বা আমার স্থায়িত্ব থাকবে কিনা। আসলে প্রতিটা আমাদের দেশে মেইন সমস্যাটা হলো 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার সরকার যেভাবে দেশটাকে লুণ্ঠন করেছিল, এর আসলে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এমনভাবে দুর্নীতিটাকে এমন প্রতিটা স্তর করে ফেলছে যেখানে আসলে আপনি কোনো একটা জায়গা পাবেন না, কোনো একটা প্রতিষ্ঠান পাবেন না, কোনো একটা মানে গভর্নমেন্ট বা প্রাইভেটভাবে যেখানে যে আছে, বেশিরভাগ ক্ষেত্রেই এই দুর্নীতির কারণেই আজকে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে। কারণ দুর্নীতিবিহীন খুব কম ব্যক্তি মনে হয় পাওয়া যাবে, আমার কাছে যেটা মনে হয়, মানে প্রেক্ষাপটে সেদিকে যাচ্ছে। তো সেই কারণেই উনার সাঈদের পরিবার এটা মনে করাটা স্বাভাবিক, কারণ যেখানে এভিডেন্স আছে এবং আমাদের এখন এভিডেন্স অ্যাক্ট যেটা অ্যামেন্ডমেন্ট হলো সেখানে ভিডিও ফুটেজ, আপনার হলো অডিও কল, এসব এভিডেন্সের মধ্যে আছে। তো এটা তো মানে 10 দিন 15 দিনের বিষয় না, এটা তো জাস্ট ভিডিও কলগুলি এবং ফুটেজগুলি দেখলেই পাওয়া যাচ্ছে। তো এই বিচার ব্যবস্থা, এই বিচার কার্যক্রম কিন্তু এত লং সময়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা ইচ্ছা থাকতে হবে, এবং আমি মনে করি যে সরকার যদি ইচ্ছা পোষণ করে এবং মানসিকভাবে প্রতিটা মানুষ, ধরেন আমি এটা কাজ করব, যদি আমি মনোবল রাখি যে আমি এটা করবই, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সে তৌফিক দান করবেন, আমি মনে প্রাণে বিশ্বাস করলে আমি সেটা করতে পারবো। এখন আমাদের এই গভর্নমেন্টের সমস্যা হয়ে গেল, আসলে ওনারা প্রথমত হইলো পলিটিক্যাল মানে ব্যাকগ্রাউন্ড ওনাদের মধ্যে নেই। ওনারা কে কী বলবেন, একজন এক স্টেজে কথা বলতেছেন, মানে গোছালো পজিশন না। একজন সরকারে থাকলে তাদের কথাবার্তা হতে হবে, তাদেরকে প্ল্যান করে কথা বলতে হবে, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। যিনি যে জায়গার মধ্যে আছেন তিনি সেই চেয়ারে বসে সেইভাবে কথা বলতে হবে। এই যে চিন্তাধারার বাহিরে বসে কথা বলা, কাজকর্ম করা, এটা ঠিক না। একজন উপদেষ্টা কিছুদিন আগে শুনলাম বলছেন যে 53 বছরে পলিটিক্যাল দল কি করছে? রাজনৈতিক দল আছে বিধে তো দেশ টিকে আছে, রাজনৈতিক দল দেশ চালাবে। এখন 53 বছরের মধ্যে 35-37 বছর ফ্যাসিস্ট রেজিম দেশ শাসন করছিল। এই যে অন্যায় অত্যাচারগুলি করেছিল, দেশের লুণ্ঠন করে নিয়েছিল, আমাদের বিএনপির মহাসচিব বলেছিলেন 16 বছরে $280 বিলিয়ন পাচার হয়ে গেছে। তো এই বিষয়গুলি নিয়ে আপনাদের তো সেই কাজকর্ম হচ্ছে না। এই যে বিলিয়ন ডলার পাচার হলো, এই টাকাগুলি যে গেল, কিভাবে গেল, এটি তদন্ত করেন, জাস্টিফাই করেন। সেই ধরনের লোকবল নিয়োগ দিয়ে কাজ করতে হবে, এবং একটা একটা করে ফাইন্ডিং করে কাজগুলি না করলে কিন্তু কোনো কিছুই সমস্যার সমাধান হবে না। এখন এই যে সংস্কার করবেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার, কিভাবে করবেন, তাদের ফর্মুলাটা কি, তাদের কি স্টেপে তারা যাবেন, এই বিষয়গুলি তাদেরকে সুচারুরূপে প্ল্যান করতে হবে। উইদাউট প্ল্যানিং এইভাবে কাজ করলে কোনোটাই শেষ হবে না, কোনোটাই করতে পারবে না। কারণ সংস্কার একটা তো চলমান প্রক্রিয়া। একটা মসজিদ আপনি করবেন, এটা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, সংস্কার চলবে। একটা দেশ সিমিলার একটা পজিশন, এখানের মধ্যে সংস্কার চলতে থাকবে, স্টপের কোনো সুযোগ নেই। সো এই জিনিসগুলি সাঈদ হত্যা বলেন, যারা হত্যাকাণ্ড ঘটে সংকলন করেছিল প্রায় 2000, এবং বিএনপি সময় থেকে গুম খুন, হাজার 60 লক্ষ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল, হত্যা করা হয়েছে। এই যে বিচার ব্যবস্থাগুলি, এগুলি কোনো স্টেপ কিন্তু নেই, এগুলি নিয়ে মাথা ব্যথা নেই। এখন যে ক্ষমতা থাকবে সে আসলে ইতিহাস ভুলে যায়। যে ক্ষমতা, এই চেয়ারটার মধ্যে কোনো একটা সমস্যা মেবি আমাদের তৃতীয় বিশ্বের মধ্যে, কিন্তু এটা কিন্তু ওয়েস্টার্নে আপনি এটা পাবেন না। আমার যদি কোনো ফল্ট হয়, কেউ যদি আমার বিরুদ্ধে বলবে, ইনস্ট্যান্ট তারা পদত্যাগ করছে। জাস্টিন ট্রুডো, তাকে নিয়ে সমালোচনা করলো, উনি পদত্যাগ করলেন। এই যে একটা বিষয়, আমরা কিন্তু আমাদের দেশে বসে পৃথিবীর দেখাই যে আমরা আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশের কথা বলি, কিন্তু আমরা সেটা উদাহরণ দেখাই, বাট আমরা প্র্যাকটিক্যালি আমি যে অন্যায় করছি এইটা আমরা চোখে দেখি না। আর
আরেকটা সমস্যা হলো চেয়ারে বসে যে বসবেন উনি তার ভুল কখনো দেখতে পাবেন না, দেখেনও না, এবং দেখার চিন্তাও উনি করেন না। এটা হলো বড় সমস্যা। সেই কারণে আমি মনে করি অবশ্যই আবু সাঈদ সহ যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল, যাদের রক্তের বিনিময়ে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, দেশ আজকে স্বাধীন সার্বভৌমভাবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারছে আমরা স্বাধীন দেশের, আমরা ফ্যাসিস্ট রিজমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, সেটা করতে হবে এবং এখনই সময়। এই সময়ের মধ্যে এবং দ্রুততার সহিত আবু সাঈদ সহ যারা নির্মমভাবে নির্যাতন হত্যা করা হয়েছিল, ফ্যাসিস্ট রিজিমের সমস্ত সবকে দ্রুততার সহিত বিচারের আওতায় এনে এইটা উইদিন 6 মান্থের মধ্যে বিচার কার্যক্রম করে এর পানিশমেন্ট আনা সম্ভব বলে আমি মনে করি। চেষ্টা করতে হবে, চিন্তা থাকলে সম্ভব সব কিছুই, অসম্ভব বলে শব্দ নাই। জি, থ্যাংক ইউ। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আমরা কথা বলছি অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা ও সাম্প্রতিক বিষয় নিয়ে। জনাব মাহবুব হাসান, আপনার কাছে আসতে চাই এবারে। সালমান এফ রহমানের পুত্র শায়ন রহমানের ডোনেট করা 2.5 লাখ পাউন্ডের কথা আমরা জেনেছি। টিউলিপ সিদ্দিকের কাণ্ডের পর এবারে হচ্ছে এই শায়ন রহমানের কাণ্ড আসলে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে নিয়ে কী বার্তা দেয়? যদিও তিনি বলেছেন যে তিনি আসলে কোনো অপরাধের সাথে জড়িত নয় এবং যে মামলাগুলো হয়েছে তার বিরুদ্ধে সেগুলো আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রত্যেক অপরাধী এ কথা বলে যে আমি অপরাধ করিনি, এর জন্য আমি দায়ী না। এই যে সালমান এফ রহমান যার কথা বললেন, উনি দরবেশ নামে খ্যাত এবং তিনি সর্বশেষ 22,000 কোটি টাকা তিনি শেখ হাসিনার কাছ থেকে পেয়েছেন বিশেষ প্রণোদনার হিসেবে। তার পরিবার এবং তার যে সম্পদ, তার পরিবারের সম্পদ বিপুল ব্যাসার্ধের, তার কোনো নাই, হিসাব আপনি দিতে পারবেন না, আমিও দিতে পারবো না, উনি সালমান এফ রহমানও দিতে পারবেন না, কারণ এগুলো একটি প্রসেসের ভিতর দিয়ে আসে। সেই রকম একজন লোক যখন এই অপরাধ করে তখন বুঝবেন যে তাদের যে নৈতিকতা, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা এবং কর্তব্য, এগুলো কিছুই তাদের নেই। আমি একটা কথা বলি যে আমরা জাতিগতভাবে কিন্তু অসৎ, মানসিকভাবে আমরা অসৎ, নৈতিকভাবে আমরা অসৎ এবং কর্মধারায় আমরা অসৎ। যদি আমার পক্ষে যায় তাহলে আমি সমর্থন করব, যদি ওনার পক্ষে যায় তাহলে আমি বিরোধিতা করব, কারণ উনি আমার বিরোধী পক্ষের লোক। এই যে অসততা, এই অসততা যে পর্যন্ত জাতিগতভাবে আমরা নিরসন না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের যে আমরা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা যে যা জনগণ চায় সেটাকে বাস্তবায়ন করতে পারবো না। তাহলে জন আকাঙ্ক্ষা কী? জন আকাঙ্ক্ষা হলো যে তাদের অধিকারকে বাস্তবায়ন করা। তারা যে এই রাষ্ট্রের মালিক, তারা যে গণতান্ত্রিক এই শাসনের অন্যতম খুঁটি, প্রধান স্টেক হোল্ডার, সেটা প্রমাণ করতে হলে তাদেরকে ভোট দিতে হবে। আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের যে সব উইংগুলো, যে শাখাগুলো আছে, যেমন বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ থাকতে হবে। এর অতীতে আমরা দেখেছি যে খালেদা জিয়ার একটা নিম্ন আদালতের একটি কেসের সূত্র ধরে তাকে উচ্চ আদালতে আপিল করলেন, ওনাকে আর ডবল করে মানে শাস্তি দিয়ে দিলেন, যার কোনো ভিত্তি নেই। এই যে অসততা, বিচারকদের ভিতরে যে অসততা, এটা দলীয় প্রবৃত্তির মাধ্যমে এসছে, দলীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে এসছে। হাসিনার আমলের যে মানে হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, প্রত্যেকটা লোক হাসিনাপন্থী ছিলেন। এটা হওয়া উচিত না। ব্যক্তি মানুষের যে নিজস্ব যে জ্ঞান, গরিমা বা তার যে স্ট্যান্ড, যে আমি বিচারক হয়েছি, আমি শামসুদ্দিনের মতো হব না। কেউ নাম শামসুদ্দিন মানিকের মতো হবে না, মানিকের মতো অসৎ। এই অনলাইন ইয়েতেই মানে চ্যানেল আই প্রোগ্রামে সে যা কথা বলেছে, যারা আন্দোলন করেছিল তারা বলছিল সব রাজাকারের বাচ্চা। এই কোটি কোটি লোক যদি রাজাকারের বাচ্চা হয়, তাহলে তো আমরা যারা স্বাধীনতা যুদ্ধ করেছি 71 সনে, আমরাও তো রাজাকারের বাচ্চা হয়ে যায়। আমরা তো
মাইনরিটি হয়ে যাই, অথচ একটি দেশকে স্বাধীন করেছি। দেশকে স্বাধীন করে আমরা আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে করেছি। আজকের গণ অভ্যুত্থানের যে মূল লক্ষ্য ছিল কোটা, বৈষম্যহীন কোটা ব্যবস্থা, সেখান থেকে আস্তে 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 ধীরে ধীরে এটা এক দফায় চলে আসে হাসিনার পতন। কারণ যেহেতু হাসিনার যে ফ্যাসিস্ট রূপ 15 বছর ধরে মানুষ দেখেছে, এই জনগণ দেখেছে, আমি ছাত্রদের কথাই বলি না, জনগণ দেখেছে, তাদের ভিতরে যে ঘৃণা তৈরি হয়েছে, জমেছিল, তার কিন্তু প্রকাশ হয়েছে 5 তারিখে মূলত। আর জীবন দিয়ে ছেলেরা, ছাত্ররা, জনতা সেটা কিন্তু প্রমাণ করেছে জীবন দিয়ে। আর ঘৃণাটা প্রকাশ করেছে দেখবেন 5 তারিখে কীভাবে শেখ মুজিবের মতো লোকের, যিনি নাকি অসাধারণ একটা আন্দোলনের নেতা ছিলেন, তিনি মানে স্বাধীনতা উত্তরকালে ক্ষমতায় বসে যে অন্যায়গুলো করেছে, হত্যার যে রাজনীতি চালু করেছিলেন, তার জন্যে তার মূর্তির উপরে মানে অকথ্য ধারায় মানে সেই ঘৃণা প্রকাশ করেছে। এটা দুর্ভাগ্য আমাদের জন্য। কারণ একটি জাতির যদি নেতা যদি অসৎ হন, তার মানে পরের জনগণ অসৎ হবে। তিনি যদি সৎ হন, তাহলে পরের জনগণ সৎ হবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ আমরা ট্র্যাডিশনে বিশ্বাস করি, আমরা পরম্পরায় বিশ্বাস করি। পরম্পরাই হলো আসলে আপনাকে নির্মাণ করে, আপনার চৈতন্যকে নির্মাণ করে, আপনার দৃষ্টিভঙ্গিকে নির্মাণ করে, আপনার দেশ ও জাতির প্রতি তার দায়বদ্ধতা এটা নির্মাণ করে। আর আপনাকে শেখায় যে মানব কল্যাণ কোথায়, মানুষের কল্যাণ কোথায়। মানুষকে কল্যাণ না করতে পারলে রাষ্ট্রের কোনো মূল্য নেই। আপনি রাষ্ট্র যদি মানুষের কল্যাণ না করতে পারে, সেই রাষ্ট্রের কী মূল্য আছে বলেন? রাষ্ট্র মানে জনগণের জন্যে, রাষ্ট্র সরকারের জন্যে না। সরকার তো কোটি কয়েক লোক, সব হয়তো সব মিলে সরকারি কর্মচারী টর্মচারী সব মিলে হয়তো 15, 16, 17, 18 লাখ লোক, কিন্তু রাষ্ট্রের হইল আপনার 18 কোটি লোক। এটা বুঝতে হবে যে 18 কোটি লোককে আপনার সেবা দিতে হবে। আপনার সেবক, বেতনভোগী কর্মচারী, গণকর্মচারী। আপনি সেদিনকেও শুনেছেন একজন গণকর্মচারী আমাদের ইয়েতে ছিলেন না এখানে, আবু আলম খান, উনি বললেন না যে আমরা তো গণকর্মচারী, যারা বেতনভোগ, ইভেন যারা রাজনৈতিক স্টেক হোল্ডার, তারাও গণকর্মচারী। কারণ তারা জনগণকে সেবা দেওয়ার জন্যে ওয়াদাবদ্ধ, রাজনৈতিকভাবে ওয়াদাবদ্ধ, আপনার কি বলে মানসিকভাবে ওয়াদাবদ্ধ, নৈতিকভাবে ওয়াদাবদ্ধ। এবং সরকারে যখন যায় এবং সরকারি কাজের ভিতর দিয়ে সেই সেবা দানের জন্য তারা ওয়াদাবদ্ধ। সেই যখন দেয় না, তখন সে ওয়াদা ভঙ্গ করে, তার মানে সে অসৎ লোক। এই কারণে আমরা আমাদের লোকদের মানে বিষয়ে আমরা করতে পারি না। জনগণ কেন রাজনীতিকদের বিশ্বাস করে না? শেখ মুজিবের মতো লোকরা বিশ্বাস করে নাই, হাসিনার মতো বিশ্বাস করে নাই। কারণ এরা অন্যায় করেছিলেন, চরমভাবে অন্যায় করেছিলেন। কম বেশি আমরা সবাই অন্যায় করি, কিন্তু অন্যায়ের যে বোধ, যে ধারা, যে পরম্পরা, সেটাকে পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। নৈতিকভাবে আমাদের শিক্ষিত হতে হবে যে আমরা সেবক, আমরা শাসক নই, আমরা সেবা দেওয়ানোর জন্য এসেছি। যখন তারা আসবেন তখন যেন বিনতভাবে তাদের সেবা দিই, এটাই হলো মূল কর্তব্য। জনাব জাকির হোসেন ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই। রুহুল কবির রিজভী আজকে বলেছেন যে খালেদা জিয়াকে অন্যায়ভাবে যারা সাজা দিয়েছিলেন, বিচারকদের উনি বলেছেন সেই সব বিচারকদের শাস্তি দাবি করেছেন। এই সম্পর্কে আপনার বিশ্লেষণ জানতে চাই। এবং যদি দাবি যে রুহুল কবির রিজভী যে দাবিটা করেছেন, বিচারকদের শাস্তির দাবিটা, এটা যদি হয়, তাহলে এই প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে? আসলে বিষয়টা তো উনি ধরেন বিচারকের শাস্তি বিষয়টা আসলে এখানে ধরেন উনি যে দৃষ্টিকোণ থেকে বলছেন যে আসলে তারা চরম একটা অন্যায় কাজ করেছেন বিচারকরা। এখন আমাদের দেশে 16টি বছর একনায়কতন্ত্র চলেছিল বাংলাদেশে। ঠিক 72 থেকে 75 3 বছরের শাসন ইতিহাস। তো যে শিশুটি 72 সনে জন্মগ্রহণ করেছিল, আজকে তার বয়স 52 বছর। 75-এ যে জন্মগ্রহণ করেছিল, আজকে তার বয়স কম বেশি 48 বছর। তো আসলে তারা দেখে নাই, আমরাও দেখি নাই যে তখন সেই 72 থেকে 75-এর ইতিহাসটা আমাদের চোখের সামনে আসে নাই। তো সবার মনে প্রশ্ন ছিল যে একটা পরিবারকে কেন নির্মমভাবে হত্যা করা হবে, কেন খুন হবেন। তো তখনকার সেই পরিস্থিতিটা কীরকম ছিল,
আজকে 2024 সনে এসে নতুন জেনারেশন ছাত্র সমাজ সেটা অনুধাবন করেছিল যে সেই অবস্থান আর এই 24-এর অবস্থান সিমিলার ছিল, যার জন্য তখনকার সময় সেই ধরনের ঘটনা ঘটেছিল। আর আজকের প্রেক্ষাপটে একজন দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি পালানোর সময় পর্যন্ত পেলেন না। এর অর্থ হলো আসলে কতটুকু নির্যাতনের মানে সীমাহীন পজিশন থাকার কারণেই একটা ব্যক্তি রান্না করে খেয়ে যেতে পারেন নাই। কি নির্মম পরিস্থিতি! তো একনায়কতন্ত্রের এই যে একটা ইতিহাস সৃষ্টি করলো, আর এই ইতিহাস থেকেই প্রতিটা বিচারক, এখন একজন বিচারক যখন দেখলেন যে তাকে দেশ ছেড়ে পালাতে হলো, সরাসরি তাকে অর্ডার দেয়া হলো যে তুমি রায় দিবা, এবং উনাকে রায় লিখে দেয়া হয়েছিল। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যখন ওই বিচারক দেখলেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যে উনার বিরুদ্ধে কোনো অন্যায় তো আমি দেখি না, এবং তিনি নিজের জীবন যুদ্ধ জীবন বাজি রেখে তিনি কিন্তু রায় দিয়েছিলেন যে জনাব তারেক রহমান কোনোভাবেই উনি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। উনি 500 টাকা শার্ট পরে ঘুরে বেড়াতেন, এখনও উনি সাধারণ জীবন যাপন করেন অদ্যাবধি পর্যন্ত। তো একজন মানুষ উনি যখন দেখলেন ওনার ব্যাংক অ্যাকাউন্টে, আমার কাছে ওনার সব ডকুমেন্টসগুলি আছে, 500, 7,000, 4,000 এই অ্যামাউন্ট ওনার ব্যাংক অ্যাকাউন্টে ছিল যখন ওনার নামে মামলা করা হয়। তো উনি যখন দেখলেন যে আসলে ওনার বিরুদ্ধে এই মামলাটা কমপ্লিটলি এটা কোনো মামলাই হইতে পারে না, উনি খালাস দিলেন। এই খালাস দেওয়ার কারণে ওনাকে মানে উনি মৃত্যুবরণ থেকে আল্লাহ হয়তো উনার অশেষ মেহেরবানি, যেমন আমাদের মাননীয় আমাদের চেয়ারপারসনকে যেভাবে আল্লাহ পাক নিজ হাতে আমরা মনে করি এটা যে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি বেঁচে আছেন, ঠিক তেমনিভাবে ওই বিচারককে এভাবে দেশ ছাড়া করা হয়েছিল। এখন বিচারকের কাজে যদি নাকি পিস্তল রেখে কেউ বিচার করতে চায়, তবুও একটা মানবতা একটা ব্যাপার থাকে। তারা যেভাবে ওনারা এই বিচারগুলি করেছিলেন, আমি তো প্রথম থেকে 2007 সন থেকে অদ্যাবধি, আগামীকালকে দেখেন, আমরা তো সেই ইতিহাস তো কেন বলবো, আগামীকাল সকালে ম্যাডাম বেগম খালেদা জিয়া মাননীয় চেয়ারপারসন, ওনার 2টা মামলা, অ্যাপিলেট ডিভিশনে ওনার মামলা, জজ কোর্টে ওনার মামলা ট্রায়াল চলছে। জনাব জাকির হোসেন, আমরা আবার আসবো, আপনাকে থামাতে হচ্ছে, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। জনাব জাকির হোসেন ভুঁইয়া, আপনাকে থামিয়েছিলাম আমি। সেটা না, বলছিলাম এটা যে দেখেন, আমরা এখন এটা স্বাধীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা আছি, কিন্তু এই অবস্থাতেও আগামীকালকে আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2টো মামলা, একটা নাইকো মামলা, একটা কথিত জি অরফানেজ মামলা, 2টো মামলাই কালকে শুনানির জন্য, একটা আছে জজ কোর্টে, বিশেষ কোর্টে, এবং সেখানে সাক্ষী চলছে। এখন আমরা যেটা বুঝি, দেখেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে দীর্ঘ 16-17 বছর লক্ষ লক্ষ নেতাকর্মী, হাজার হাজার গুম খুনের মধ্য দিয়েও বিএনপি নামক এই দলটি কোনোভাবেই অস্তিত্ব হারায়নি, ভাঙেনি, এবং এই দলের মনোবল কোনোভাবেই বিভিন্নভাবেই শেখ হাসিনা এবং তার দল বিভিন্নভাবে দলকে ভাঙার ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেই ষড়যন্ত্র নিজেই ভেঙে গেল, কিন্তু বিএনপি দল ভাঙেনি। আজকে এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বসে আমরা আজকেও বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা বানোয়াট মামলার, আজকেও আমরা সেই মামলার জন্য সাক্ষ্য নেওয়ার জন্য কোর্টে যেতে হয়, সকাল 7-8টা থেকে শুরু করে মামলা সাক্ষী রেডি করতে হয়। তো আমরা তো মনে করেছিলাম যে বর্তমান আইন মন্ত্রণালয় বা বর্তমান সরকার এই মামলাগুলি যেহেতু খুনি হাসিনার সময়ের মামলা, মিথ্যা মামলা, এবং সেই মামলা যেই মামলা তারই অবস্থার শেখ হাসিনার মামলা প্রত্যাহার করে নিলেন, অথচ সেই মামলাই আধো পর্যন্ত আমরা সাক্ষ্য হিসাবে সাক্ষ্য দিয়ে যাচ্ছি। তো এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা তো চাই নাই। আমরা চেয়েছিলাম যেখানে মানবাধিকার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তো সেই আইনের শাসন তো এখন চলতে পারে না। এখন আমাদের মহাশয়, যুগ্ম মহাশয় রিজভী সাহেব এই জন্য হয়তো বলেছিলেন যে যেই বিচারক বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অন্যায়ভাবে সাজা দিয়েছিলেন, তাদের বিবেক অবশ্যই নেওয়া দেওয়া উচিত ছিল যে আমি এই অন্যায় কাজটা করব না, প্রয়োজনে আমরা তো মারা যাব,
আমরা প্রতিটা মানুষ কিন্তু আমরা পৃথিবীতে আছি একটা গাছের ছায়ার নিচে আছি, যে একটা বিরতি সময় আছে, আমরা চলে যাব। কিন্তু আমি যদি মনে করি আমার মানবতাবোধ, আমার ইমান, আমার আমল, আমি যদি একজন মুসলমান যদি হয়ে থাকি, আমার ইমান আমলকে সাক্ষী রেখে আমাকে বলতে হবে যে আমি একটা অন্যায় কাজ, একটা এই যে বিচারক, তার বিচার সবার আগে হবে, ওই জমানায় তার বিচার সবার আগে হবে। তার উচিত ছিল জানা, দেখা, জোরপূর্বক সাক্ষী নেয়া, একজন বয়স্ক উনাকে বসতে না দেয়া, এই অন্যায়গুলি যে করেছিল সেখান থেকে উনি বলেছিলেন তাদের শাস্তি হওয়া উচিত। উনার সেই বলাটা সঠিক, যেহেতু অন্যায়গুলি তারা করেছেন। একজন বিচারকের কাজ কি? সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। উনি দেখছেন যে উনি অন্যায় করছেন কিন্তু উনি করবেন, এটা তো হতে পারে না। এখনকার যে চলছে, এখন আমরা দেখতে পাই অনেক মামলা হয়েছিল, অনেক নিরীহ মানুষ বিএনপি করে এমন লোকের নামেও মামলা হচ্ছে। কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় দেখবেন না? প্রতিটা জজ বা বিভিন্ন ধরনের ম্যাজিস্ট্রেটগুলি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনারা এই বিষয়গুলি, বিচার ব্যবস্থাকে যদি আমরা নিরপেক্ষভাবে নিয়ে আসতে হয়, এই বিষয়গুলি বিচারক, কোর্টস এবং আইন মন্ত্রণালয় শুরু করে সবারই এখানে পার্টিসিপেট থাকা উচিত। আর নইলে দেশের বিচার ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। বিগত দিন খুনি হাসিনা যেভাবে করেছিল, একজন চিফ জাস্টিসকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করে হয়েছিল সবাই জানে। তো এই বিষয়গুলি আসলে আমরা পুনরাবৃত্তি চাই না। সেই কারণে হয়তো আমাদের এই বিষয়ে বলেছেন যে বিচারকগুলি অন্যায়ভাবে সাজা দিয়েছিলেন, তাদের বিচার হওয়া উচিত। উনি সেই মর্মে হয়তো কথাগুলি বলেছেন, এবং সেটাই কষ্ট থেকে বলেছেন। এই অন্যায় তো হতে পারে না, এই অন্যায় কত যুগ যাবত চলবে। সেজন্য আমরা বলি মাঝে মধ্যে যে পৃথিবীতে সব অসম্ভব সম্ভব দেশের নাম বাংলাদেশ, সেটা আমরা চাই না। আমরা চাই পৃথিবীতে বাংলাদেশ সগৌরবে তার ন্যায়দীপ্ত পথে চলবে এবং সেই অবস্থান তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি। জনাব মাহবুব হাসান, আপনার কাছে আসতে চাই। আজ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 3 দফা দাবিতে একটা কমপ্লিট শাটডাউন পালন করেছিল। তারপরে তাদের দুটো দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে সেই শাটডাউন তুলে নেওয়া হয়েছে। এই যে বিভিন্ন দাবি আদায় করার যে একটা প্রক্রিয়া আমরা দেখছি, এইটা আসলে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে কিনা, এবং এর সাথে আপনি এটাও বলবেন যে এই যে দাবি আদায়ের জন্য আমাদের একরকম মানে জিম্মি করার একটা বিষয়, এটা আসলে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কিনা এখনকার পরিস্থিতিতে? হ্যাঁ, প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই উৎসাহগুলো পাচ্ছে হলো এমন একটি মানে কর্নার থেকে, যারা উস্কে দিচ্ছে যে এইগুলো এখন করো। যেহেতু এই গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট না, সে কিছুটা দুর্বল, সে চায় না যে তার সময়ে কোনো রকম মানে হোক, কোনো রকম বাজে পরিস্থিতির মানে হোক। তো এই কারণে দুর্বল, যে তার পুলিশকে ব্যবহার করছে না। হাসিনা যেভাবে করেছিল সেভাবে তো করছে না। হাসিনার পুলিশ তো ছিল অ্যাগ্রেসিভ, খুনে দৃষ্টিভঙ্গি ছিল, তাদের বডি ল্যাঙ্গুয়েজই ছিল হলো তারা শাসক। তো এটা তো মানে এখনকার গভর্নমেন্টের পুলিশ তো সেটা করছে না। তাকে করতে হবে, কারণ হলো তাকে কঠোর হতে হবে, নট শারীরিক ভঙ্গি দিয়ে না, আইনের ভিতর দিয়ে তাকে কঠোরতা অর্জন করতে হবে। এরা কেন মানে এই হলের জন্যে তারা এই করবে, এই কি বলে লাগাতার শাটডাউন করবে? কোনো দরকার নেই তো। তাদেরকে ডেকে সঙ্গে সঙ্গে তো ডেকে বলা উচিত ছিল যে তোমাদের বিষয়গুলো যা দিয়েছ ওই বিষয়গুলো ওই দিনে সপ্তাহে আমরা শেষ করব, শুরু করে দেব। এই যে এখন আজকে ওরা দাবি করেছে যে সেনাবাহিনীকে দিয়ে এটা শেষ করতে হবে। সেনাবাহিনীকে দিলে তারা রাতারাতি শেষ করতে পারবে না। নির্মাণ সামগ্রীর বিষয় তো, এটা একটি সময় লাগবেই। কিন্তু যে ঠিকাদার এটা করেছে, যে বছর পর বছর সে মানে করছে না, তাকে শাস্তি দেন। তাকে কেন আপনারা ধরছেন না? গভর্নমেন্টকে বলছি যে যারা এটা গণপূর্ত কেন তাদেরকে ধরছে না, ধরে তাকে শাস্তি দেন। সে কেন অন্যায়ভাবে সময় বাড়িয়ে নিচ্ছেন, তাকে কেন ব্যয় বেশি বাড়িয়ে দিচ্ছেন? হাসিনা আমলে প্রত্যেকটা নির্মাণ মানে প্রকল্পে যে বারে বারে মানে করা হইতো, কি বলে আপনার হ্যাঁ ব্যয় বাড়াতে হতো, বেশি সময় বাড়ানো হতো। তার মানে ছিল লুটপাটের লক্ষ্যে। যে ধরেন 100 কোটি টাকার প্রকল্প, সে মানে এটা 500 কোটি টাকার মধ্যে নিয়ে গেল বা 1000 কোটি টাকা নিয়ে গেল লুটপাটের জন্যে। তো সেটা তো এখন সম্ভব না। এখন যদিও আমাদের সংসদ নেই, কিন্তু জনগণের মঞ্চে, জনগণের কাছে দায়বদ্ধতা আছে, এই সরকারেরও আছে।
আমরা যেহেতু তাদেরকে মেনে নিয়েছি যে হ্যাঁ এটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু নির্বাচিত সরকার বলেই আমরা মনে করছি, এবং তারা জবাব দিতে বাধ্য এবং দিচ্ছে। কিন্তু দেখবেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু ব্যাখ্যাগুলো দিচ্ছেন কেন এটা হচ্ছে। যদিও একটা এই জিনিসটা খুব খারাপ হলো যে যেটা কর বাড়ানোর বিষয়টি, সেটি ভালো হয়নি। এটা রিপারকেশন হচ্ছে জনগণের মধ্যে যে এই সামনে রোজা আছে, এই আছে, পণ্যের মূল্য বেড়ে যাবে, তাই না? তো এখন জনগণ যদি নামে রাস্তায় এই কারণে যে কেন চালের দাম বাড়লো, এই ভরা মৌসুমে চালের দাম বাড়তে পারে না, তো তাহলে সেই সিন্ডিকেটের লোকজনদেরকে ধরা হচ্ছে না কেন? তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা সিন্ডিকেট করে করে এইসব করছে। এবং জনগণের ভিতরে কিন্তু এই সরকারের যে প্রতি যে দরদ, ভালোবাসা এবং সহমর্মিতা ছিল, যে সহযোগিতা দেওয়ার জন্য যে মুখিয়ে ছিল তারা, জনগণ এবং রাজনৈতিক স্টেক হোল্ডারগুলো, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য মানে এই জোটের ইগুলো, সবার সম্মতি নিয়ে আসলে তারাও কিন্তু মানে এখন মানে প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যাতে জনসেবাকে পরিপূর্ণভাবে করতে পারে। তো সবজির দাম কমেছে, কাঁচামরিচের দাম করেছে, পেঁয়াজের দাম কমেছে, কিন্তু চালের দাম, মূল ফুড, স্ট্যাপল ফুডটা তো এটাকে কমাতে হবে। আচ্ছা, মাহবুব হাসান এবং জাকির হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।